ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভে আজও ভোগান্তি। রাজধানীতে চলাচল বন্ধের নির্দেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত। আদালতের নির্দেশনার অপেক্ষায় সরকার। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। নির্বাচন কমিশনের নতুন সদস্যদের শপথ। সিইসি ও ৪ কমিশনারকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি। বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়। সরকারি চাকরিতে ১৮,০০০-এর বেশি নতুন নিয়োগ দেবে সরকার। নেওয়া হবে ৪৩ থেকে ৪৭ বিসিএসে উত্তীর্ণদের, জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আমরা ইমিডিয়েট বিসিএসে ১৮,১৫৪ জনকে নিয়োগ দিতে পারব। চোখের জলে আইইউটির আরও ২ শিক্ষার্থীকে চির বিদায় জানালো স্বজন সহপাঠী। পিকনিক বাসে বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনায় বিদ্যুৎ বিভাগের ৭ জন সাময়িক বরখাস্ত। বরিশালে ২৩ বছর ধরে বন্ধ সমবায় ব্যাংকের জমিতে স্বার্থান্বেষীদের নজর। ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী আমলে ভবন বানায় ব্যবস্থাপনা কমিটি। গাজা লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলায় ৭১ জনের প্রাণহানি। ট্রাম্প মসনদে ফেরায় পুরো পশ্চিম তীর দখলের পায়তারা কট্টর ইহুদিদের। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন। ব্যাটারি চালিত রিকশা চালু রাখার দাবিতে আজও রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা। সকালে রাজধানীর সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন ব্যাটারি চালিত রিকশা চালকরা। আরও অনেক এলাকা থেকেও প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ, কোথাও কোথাও ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন নগরবাসী। বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে কাজের কাজ কিছু হয়নি। উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ আসে ১৯ নভেম্বর। এরপর থেকে রাজধানীতে বিক্ষোভ করে আসছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। সবাই যদি আন্দোলন করতেই থাকে তাহলে আমরা কিভাবে চলবো রাস্তাঘাটে? আন্দোলন করা হোক, একটা নির্দিষ্ট তাদের একটা টাইম মোতাবেক করা হোক। একটাই দাবি যে আমাদের অটো চালাবাদিক আমার ছেলে মেয়ে নিয়ে দূরে ডাল ভাত খাই বেঁচে থাকে। আমার সন্তান আমার বউগুলো আমার না খায় থাকবো। আজকে ৩ দিন ধরে গাড়ি চালাইতে পারি না। আজকে আমরা নগরবাসীকে একটু দুর্ভোগ দিচ্ছি। আমরা দুর্ভোগ দিচ্ছি কারণ আমাদের পেটের ক্ষুধা লাগিয়ে গেছে। তাদের জীবন জীবিকার নিশ্চয়তা বিধানের সিদ্ধান্ত আগামীকাল কোর্টে হোক আর না হোক, আজকে সরকারের পক্ষ থেকে সেটা সিদ্ধান্ত নিতে হবে। দর্শক, এই যে আন্দোলন, এই যে বিক্ষোভ কর্মসূচি, এই সম্পর্কে খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী শাকিল হাসান। যাচ্ছি তার কাছে। শাকিল, একটু জানতে চাই যে আসলে এখন পর্যন্ত বিক্ষোভের কি অবস্থা? নগরবাসী আজও বেশ ভোগান্তিতে আছেন। সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে কি কি বলা হলো? মনির, অটো চালকদের আজকে যে মিছিল এবং সমাবেশ, এই সমাবেশের কারণে কিন্তু সকাল থেকে রাজধানীর অনেকগুলো সড়ক বেশ খানিকক্ষণ সময় বন্ধ ছিল। বিশেষ করে প্রেস ক্লাবের সামনে যেখানে অটো চালকরা সমাবেশ করেছেন সেই সড়কটি পুরোপুরি বন্ধ ছিল। পরে পুলিশ ডাইভারশন করে দেওয়ার কারণে কিন্তু খানিকটা যান চলাচল অব্যাহত থাকলেও সড়কে কিন্তু এর প্রভাব পড়েছে। কারণ এই সড়কটি, অর্থাৎ যে প্রেস ক্লাবের সামনে সড়কটি বন্ধ করে রাখার ফলে রাজধানীর অন্যান্য সড়কে কিন্তু এর প্রভাবটি পড়েছে এবং দিনব্যাপী এই প্রভাবটি থাকবে বলে ট্রাফিক পুলিশ কিন্তু বলছে। তবে অটো চালকরা যে দাবিটি নিয়ে আজকে মিছিল এবং সমাবেশ করেছে সেটি হচ্ছে হাইকোর্টের নির্দেশে রাজধানীর সড়কগুলোতে তাদের অটো চালনা নিষিদ্ধ করা হয়েছে এবং এই কারণে ৩-৪ দিন ধরে কিন্তু এই অটো চালকরা তারা সড়কে বাহন নামাতে পারেননি এবং তাদের আয় রোজগারও বন্ধ। সেই দাবিটি তুলে ধরে তারা বলছেন যে অটো চালনা নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই, কারণ এই চালনার সঙ্গে প্রায় কয়েক লাখ শ্রমিক জড়িত এবং তাদের সঙ্গে আরও
বেশ অসংখ্য মানুষ, তাদের পরিবারের সদস্যরা রয়েছেন, তাদের জীবন জীবিকাও নির্ভর করে এই অটোর উপরে, যেটি দিয়ে তারা জীবিকা নির্বাহ করেন। যদি সরকার এটিকে একটি শৃঙ্খল অবস্থার মধ্যে নিয়ে আসতে চায়, সেক্ষেত্রে তারা কারিগরি একটি কমিটি গঠন করে এই বাহনটিকে কীভাবে আরও আধুনিক, ঝুঁকিমুক্ত এবং নিরাপদ করা যায় সেটির উদ্যোগ নেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বিআরটি এর মাধ্যমে অন্যান্য যানবাহনগুলোকে যেভাবে রেজিস্ট্রেশন দেওয়া হয়, নিরাপদ করা হয়, তাদের অটো বাহনটিকেও যেন সেভাবে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা হয়, সেটির দাবি তারা জানিয়েছেন। পাশাপাশি চালকদেরকে দক্ষ করে তোলার জন্য ট্রেনিং এবং তাদেরও লাইসেন্সিংয়ের ভেতরে আনার জন্য তারা উদ্যোগ নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন। সেই সমাবেশে কিন্তু বেশ কয়েকজন বামপন্থী নেতাও অংশগ্রহণ করেছেন, তারা বক্তব্য দিয়েছেন। মুজাহিদুল ইসলাম সেলিম তিনি কিন্তু বলেছেন সরকারকে আজকের দিনের মধ্যে সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং এই সিদ্ধান্তটি না নিলে কিন্তু শ্রমিকদের নিয়ে আবারও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা। সেই শৃঙ্খলে যদি আবদ্ধ করা যায় বা সেই শৃঙ্খলার মধ্যে আনা গেলে তো অনেক ভালো হয়। অনেক ধন্যবাদ শাকিল হাসান। ব্যাটারি চালিত রিক্সা চালকদের আন্দোলন বিক্ষোভ নিয়ে জানছিলাম আমরা শাকিল হাসানের কাছ থেকে। এদিকে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আবেদন নিয়ে আপিল বিভাগে যাচ্ছেন রাষ্ট্রপক্ষ। রোববার ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন এই সংক্রান্ত আপিল আবেদনের প্রস্তুতি চলছে। এর আগে 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের আদেশ দেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মোহাম্মদ মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে রুলও জারি করেন আদালত। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার 2 সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের আদালতের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ যে নির্দেশনা দিয়েছেন তার বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। পিটিশন তৈরির কাজ চলছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আপিল বিভাগে বিষয়টি শুনানি হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন অটোরিকশা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনায় অপেক্ষায় আছে সরকার। নির্দেশনা পেলে মন্ত্রণালয় সেটা বাস্তবায়ন করবে। এর আগে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অটোরিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশনা দিয়ে ওইটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা তো বাস্তবায়ন করব, এটা তো উচ্চ আদালতের একটা আদেশ। উচ্চ আদালতের আদেশকে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং উচ্চ আদালতের আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে। ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা করব। শপথ নিলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও অন্য 4 কমিশনার। দুপুর 1:30টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গেল বৃহস্পতিবার চতুর্দশ সিইসি হিসেবে এএমএম নাসির উদ্দিনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। কমিশনার হিসেবে শপথ নিয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে যাবেন নাসির কমিশন। 20 নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশনের জন্য প্রস্তাবিত 10 জনের নামের তালিকা দেয় অনুসন্ধান কমিটি। সেখান থেকে এই 5 জনকে নিয়ে গঠন করা হলো নতুন নির্বাচন কমিশন। দর্শক, আমরা একটু সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের শপথ বাক্য পড়ানো হয়েছে, সেখানে যাচ্ছে আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। তিনি সেই খবর সংগ্রহ করেছেন। শপথ অনুষ্ঠান তো শেষ হলো এবং সেখানকার আনুষ্ঠানিকতা সম্পর্কে একটু জানাবেন এবং সিইসিরা সেখানে সাংবাদিকদের সাথে আসলে কথা বলেছেন কিনা। প্রধান বিচারপতির সঙ্গে যারা দায়িত্ব নিয়েছেন তাদের পরিবার পরিজনের সদস্যরাও এই শপথ অনুষ্ঠানে এসেছিলেন। এরপরে অর্থাৎ শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরে এখানে
হচ্ছে। এরপরে প্রধান নির্বাচন কমিশনার তারা আছেন তারা নিচে আসবেন, নিচে এসে জাজেস লাউঞ্জের যে সামনের অংশটিতে সেখানে এসে কথা বলার কথা রয়েছে এবং এর মধ্য দিয়ে নির্বাচন কমিশনার হিসাবে যে পরবর্তী ধাপ অর্থাৎ নির্বাচন আয়োজন বা নির্বাচন কমিশনার হিসাবে তাদের দায়িত্ব নিযুক্ত হলেন এবং তাদের দায়িত্ব পালন করবেন। আমরা যতটুকু জেনেছি যে এখান থেকেই যে নতুন যারা শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য 4 নির্বাচন কমিশনার, তারা এখান থেকে সরাসরি নির্বাচন কমিশন ভবনে যাবেন এবং সেখানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেওয়ার পর কর্মকর্তাদের সঙ্গে কৌশল বিনিময় করবেন এবং কর্মকর্তাদের সঙ্গে কৌশল বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গেও কথা বলার কথা রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে আরিফুর রহমান সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আন্তরিক দুঃখিত যান্ত্রিক ত্রুটির জন্য। যতটুকু বোঝা গেল যে সিইসিরা তারা শপথ বাক্য পড়ার পরে জাজেস লাউঞ্জে কিছুটা আনুষ্ঠানিকতার মধ্যে আছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো সাংবাদিকদের সাথে তারা কথা বলতে পারেন। আমরা চেষ্টা করব সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর। যাচ্ছি পরের খবরে। নির্বাচন কমিশন গঠন করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, জনগণের উপর অত্যাচার করে ছাত্র জনতার প্রতিরোধের মুখে স্বৈরাচার বিদায় হওয়ায় সাধারণ মানুষ মুক্তি পেয়েছে। শেখ হাসিনা সরকারের নির্মমতার কথা তুলে ধরে বিএনপির এই নেতা জানান, গত 15 বছরে হওয়া মিথ্যা মামলার কারণে এখনও বিএনপির বহু নেতা দেশে ফিরতে পারছেন না। স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে, এটাই হচ্ছে এই সরকারের মূল এবং প্রধান ম্যান্ডেট। এই সরকারের সঙ্গে আমরা সর্বভাবে সহযোগিতা করছি, কিন্তু এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। 43 থেকে 47তম বিসিএস থেকে 18,149 জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান জানিয়েছেন, 12,790 জনকে ক্যাডার এবং 5,439 জনকে নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে 46তম বিসিএস থেকে, 4,000-এর বেশি। 43তম বিসিএস-এর গেজেট প্রকাশের পর নানা সমালোচনার মুখে আবারও যাচাই বাছাই করছে পিএসসি। এছাড়া 44তম বিসিএস-এর মৌখিক পরীক্ষা পুনরায় নেওয়া হবে। 45তম বিসিএস-এর লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনরায় তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়নের কথাও জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব। রাজধানীর মিরপুরে সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া গ্যাসের বিস্ফোরণে নারী শিশুসহ 7 জন দগ্ধ হয়েছেন। 3 জনের অবস্থা আশঙ্কাজনক। রোববার ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সকাল 7টার দিকে তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধরা হলেন আব্দুল খলিল, রুমা আক্তার, 3 শিশু আবদুল্লাহ, মোহাম্মদ, ইসমত এবং তাদের প্রতিবেশী স্বপ্না ও শাহজাহান। কর্মরত চিকিৎসক জানিয়েছেন, দগ্ধদের মধ্যে আব্দুল খলিলের দেহের 95% দগ্ধ হয়েছে। আবদুল্লাহ ও মোহাম্মদের 38 এবং 35% দগ্ধ হয়েছে। এই 3 জনকে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা সংকটাপন্ন। বাকি 4 জনকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। একজন রোগী স্টেবল আছে, যার 6% পুড়ে গিয়েছে, শাহজাহান, ওনাকে আমরা ওয়ার্ডে দিচ্ছি। বাকি 3 জন হচ্ছে একজনের আপনার 95%, আর একজনের হচ্ছে 20% এবং আরেকজনের 14%। সবারই শ্বাসনালী পুড়েছে, যার জন্য ওনাদের 3 জনকে আমরা এসডিইউতে দিচ্ছি, আর বাকি 3 জনকে আমরা আইসিইউতে দিচ্ছি। অলরেডি একজন আইসিইউতে আমরা পাঠিয়েছি, বাকি 2 জন প্রক্রিয়াধীন আছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকার একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দগ্ধ হয়েছে অন্তত 10 শ্রমিক। সকালে মেঘনাঘাটে বসুন্ধরা পেপার মিল ইউনিট 1 কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। শ্রমিকরা জানায়, অন্য দিনের মতো কারখানায় অ্যারোসল ও এয়ার ফ্রেশনার তৈরির কাজ করছিলেন তারা। এ সময় হঠাৎই বিস্ফোরণ হয়।
দগ্ধ হয়ে আশপাশে থাকা 10 শ্রমিক। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। কারখানার সিকিউরিটি ইনচার্জ আরও জানিয়েছেন, বিস্ফোরণ বড় না হওয়ায় আগুন সাথে সাথে নিভিয়ে ফেলা যায়। কারখানার অগ্নি নির্বাপন কর্মীরা সেটা আগেই করে ফেলেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে, আমরা একটু আগে আপনাদের বলছিলাম সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে, সেখানে শপথের পর সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। আমরা সেখানে তার বক্তব্য একটু সরাসরি শুনে আসি। সহযোগিতা লাগবে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দেব। স্যার, এখন সংস্কার কমিশন কাজ করছে, সেই পর্যায়ে আপনারা কি এই কমিশনের সংস্কার কাজ শেষে না করবেন, নাকি আপনারা দেখবেন যে কি অবস্থা? দেখেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু একটা ইলেকশন করতে গেলে আমাকে তো কিছু এসেনশিয়াল সংস্কার তো লাগবে। ফর এক্সাম্পল একদম ধরেন, এখন নানা রকম কথা হচ্ছে, কেউ বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কেউ বলে যে ফার্স্ট 5 বছর পোস্ট সিস্টেম, আগের সিস্টেমে আপনার কনস্টিটিউশনে যদি এটা যদি ফয়সালা না হয়, আমরা ইলেকশনটা করবো কিভাবে? এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর, তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে। সুতরাং ভোটার লিস্ট করতে হবে, এবং মেবি দেয়ার উইল বি সাম রিফর্মস নিডেড হিয়ার এন্ড দেয়ার। এখন কোথায় কোথায় রিফর্মস দরকার হবে, ইন্টারভেনশন দরকার হবে, সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাল্লাহ, যেহেতু একটা রিফর্মস কমিশন কাজ করছে ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য। তাদের পরামর্শ আসুক, আমরা দেখি যে কোনটা গ্রহণযোগ্য হয়। এটা যেগুলো গ্রহণযোগ্য হবে সেগুলো বাস্তবায়ন করতে হবে আমাদের। আর দেখেন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট রিফর্ম কমিশন কাজ করছে। দে উইল অলসো হ্যাভ লট অফ সাজেশনস অ্যাবাউট দি কনস্টিটিউশন। ভাই, কনস্টিটিউশন ঠিক না করে I am a product, my team is a product of the constitution. এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয়, তাহলে আমাদের যাত্রা তো আমরা এলোপাথারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, এটাও শেষ হোক, সব সুপারিশগুলো আসুক। বেশি দিন তো নাই, ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন। অতি অল্প সময়। আপনারা আশ্বস্ত থাকুন, ইনশাল্লাহ আমাদের নিয়ত সহি। We are confident, inshallah, we will be able to deliver. আর এবারের মতো একটা সুযোগ দর্শক, আমরা সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে, সেখানে জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের বক্তব্য শুনছিলাম। তারা নির্বাচন এবং সামনের তাদের কর্মপরিকল্পনা, কর্মপন্থা নিয়ে তারা সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। আমরা এই বক্তব্যের আগে আমরা একটা খবর বলছিলাম যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট এলাকায়, সেখানে বসুন্ধরা পেপার মিল ইউনিট 1-এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 10 থেকে 12 জনের মতো সেখানে আহত আছে। আমরা এই ঘটনা একটু বিস্তারিত জানতে চাই। আমরা যাচ্ছি এবার সরাসরি নারায়ণগঞ্জে আমাদের সহকর্মী আমির হোসাইন স্মিথের কাছে। স্মিথ, একটু জানতে চাই যে এই বিস্ফোরণের প্রাথমিক কোনো কারণ জানা গেছে কিনা, দগ্ধ শ্রমিকদের পরিচয় বা তাদের এখন কি অবস্থা? যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে অবস্থিত বসুন্ধরা পেপার মিল 1-এর ভেতরে কিন্তু সকালেই এই বিস্ফোরণটি ঘটে, এবং সেই বিস্ফোরণে কিন্তু আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে 10 জনের মতো আহত হয়েছেন, এবং তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদেরকে ভর্তি করা হয়েছে, এবং ঢাকা মেডিকেলের যে পুলিশ তারা আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আপনি জানেন যে মেঘনাঘাটে যেই কারখানাটি আছে সেখানে কিন্তু আসলে কোনো গণমাধ্যম কর্মীকে প্রবেশ করতে দেওয়া হয়নি, এবং তাদের যে সিকিউরিটি আছে তারা তাদেরকে জানিয়েছেন যে আসলে ভেতরে যে ঘটনাটি ঘটেছে তার পরপরই কিন্তু তাদের যে নিজস্ব ফায়ার ফাইটিং আছে সেটি দিয়ে তারা অগ্নি নির্বাপন করেছেন।
এবং এখানে বর্তমানে কিছু নেই। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে এসেছেন, তারা ভিতরে পরিদর্শন করেছেন। আমরা ফায়ার সার্ভিস অপেক্ষা করছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা বের হলে তাদের সাথে কথা বলে আসলে জানতে পারবো যে কি কারণে এই বিস্ফোরণটি ঘটেছিল। তবে এখন পর্যন্ত কি কারণে এই কারখানার ভেতরে এই বিস্ফোরণটি ঘটেছে সেটি কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি। মনির, অনেক 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 ধন্যবাদ আপনাকে, আমির হোসেন স্মিথ। আমরা নারায়ণগঞ্জে ছিলাম সরাসরি। গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত আইইউটির শিক্ষার্থীদের বাড়িতে চলছে শোকের মাতম। জানাজা শেষে আজ দুজনের দাফন সম্পন্ন হয়েছে। জুবাইর রহমান সাকিবকে দাফন করা হয়েছে তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারিপুরে। সকাল 10টায় জানাজায় অংশ নেন সহপাঠী, স্বজনসহ গ্রামবাসীরা। এর আগে গতরাতে সাকিবের মরদেহ ময়মনসিংহ মেডিকেল থেকে রাজশাহীতে নিয়ে আসা হয়। আহাজারিতে ভারী হয়ে ওঠে তার বাড়ির আশপাশ। আরেক শিক্ষার্থী মোজাম্মেল হোসেন নাইমের বাড়ি ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায়। সকালে সরস্বতীর ফতেহপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে গতরাতে এই শিক্ষার্থীর মরদেহ বাড়িতে নেওয়ার পর নেমে আসে শোকের ছায়া। নাইমকে শেষবারের মতো দেখতে ভিড় জমান পাড়া প্রতিবেশীরা। সবচেয়ে বিশেষ এবং সবচেয়ে আকর্ষণীয় এবং মানে তার ক্ষতিটা কোনোভাবে পূরণ করার নয়। ভাই অনেক কষ্ট করে লালন পালন করছে, বড় করছে, অনেক স্বপ্ন যে তাকে বড় করবে, তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো। ভার্সিটি কর্তৃপক্ষ এটা নিয়ে দেখা উচিত যে এখানে দায়ী কারা, সেটা নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত। এদিকে রংপুর মহানগরীর জুম্মা পাড়াতেও শোকাচ্ছন্ন পরিবেশ। গতরাতেই নিজ গ্রামে পৌঁছান শিক্ষার্থী মোস্তাকিম রহমান মাহিনের মরদেহ। বাদজোহর নুরুল উলুম করিমিয়া মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হবে তাকে। এদিকে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের 7 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে পৃথক 2টি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গাজীপুরের পিকনিকের বাসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় বিদ্যুৎ বিভাগের 7 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর জেনারেল ম্যানেজার আকমল হোসেন। বরখাস্তকৃতদের মধ্যে 3 জন কর্মকর্তা এবং 4 জন আছেন লাইনম্যান। গতকাল শ্রীপুরে পিকনিকে যাওয়ার সময় ঝুলে থাকা তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয় বিআরটিসির দোতলা একটি বাস। নিহত হন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইইউটির শিক্ষার্থী মোজাম্মেল হোসেন, মোস্তাকিম রহমান মাহিন এবং জোবায়ের আলম। আহত হন আরও 35 জন। জিএসপি পেতে হলে শ্রম অধিকার সংক্রান্ত যুক্তরাষ্ট্রের চাহিদা পূরণ করতে হবে। সরকার সে পথে আছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। তিনি আশা করেন শ্রম অধিকার নিশ্চিত করে জিএসপি পাবে বাংলাদেশ। সচিবালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এই আশাবাদ জানান। বলেন, শ্রম অধিকার বিষয়ে 11 দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের বিষয়ে বাণিজ্য সচিব বলেন, শ্রম নিরাপত্তা, নিম্নতম মজুরি বাস্তবায়ন, শ্রমিক সংগঠন করার অধিকারের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার আরও বাড়ানোর উপর জোর দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইউরোপীয় ইউনিয়নে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা আছে বাংলাদেশের, সেই সুবিধা যুক্তরাষ্ট্রেও চায় বাংলাদেশ। জিএসপি পেতে গেলে আমাদের লেবার রাইটের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কমপ্লাই করার দরকার আছে এবং আমরা এগুলো কমপ্লায়েন্সের পরে অবশ্যই আমরা জিএসপি পাবো বলে আশা রাখি। নির্বাচনী রোড ম্যাপ ঘোষণায় দেরি হলে আবারও ষড়যন্ত্র হতে পারে এমন শঙ্কা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এ সরকার শুধু নির্বাচন করার সরকার। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে একথা বলেন তিনি। জয়নুল আবদিন বলেন, এমন সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত নয় যাতে নির্বাচন বিলম্বিত হতে পারে। সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নয়, এখন সময় মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার। সাবেক সংসদ সদস্য বলেন, জনমনে বিভ্রান্তি হয় এমন কিছু নিয়ে দাবি জানানো উচিত নয়। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান বিএনপি নেতা ফারুক।
এই সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নয়। এই সরকার একটা নির্বাচনী ম্যাপ ঘোষণা করতে হবে। দেরি করা হলে আবার ষড়যন্ত্রকারীরা রাস্তায় নেমে পড়বে। দেরি করলে আবারও ভারত আবার ষড়যন্ত্রের রূপ ধারণ করে শেখ হাসিনাকে যেভাবে আশ্রয় দিয়েছে সেখান থেকে আবার ষড়যন্ত্র শুরু হতে পারে। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের নাগরিক সেবা চলছে ঢিমে তালে। জন্মমৃত্যু, ওয়ারিশ আর চারিত্রিক সনদ পেতে ভোগান্তির পাশাপাশি বেড়েছে সময়। ডেঙ্গু নিয়ন্ত্রণেও নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। রাস্তা, অলিগলি আর ফ্লাইওভারে পড়ে থাকছে আবর্জনা। দায়িত্ব নিয়ে যা অপসারণের যেন কেউ নেই। কিভাবে চলছে রাজধানীর 2 সিটি কর্পোরেশন? সরেজমিন দেখে এসেছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা, ছবি তুলেছেন লুৎফর রহমান। বাক প্রতিবন্ধী নৃত্যশিল্পী সানজিদা হক স্বর্ণা ঢাকা উত্তর সিটির 37 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে ঘুরছেন কয়েকদিন ধরে চারিত্রিক সনদ নেবেন বলে। এই অফিসটা এখন নাই এখানে। হ্যাঁ, আপনার সাথে আছে কোনো সার্টিফিকেটের রিলেটেড কাগজ? এর আগে 2 দিন দেখছি এখানে বসাতা ছিল, কাউন্সিলর থাকতে 2 দিনে আসছে। 5 আগস্টের পর অফিস বন্ধ, আত্মগোপনে কাউন্সিলর। প্রতিদিনই নানান কাজে সেখানে গিয়ে ফিরে যাচ্ছেন ওই ওয়ার্ডের সেবা প্রার্থীরা। কাজ হয়? কাজ বন্ধ। মৃত্যু সনদ, জন্ম সনদ সহ যে কোনো নাগরিক সুবিধার জন্য ভোগান্তি হচ্ছে এখানে। 40 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে তো রীতিমতো ধুলো জমেছে। প্রয়োজনীয় সেবা তাহলে কোথায় মিলবে জানেন না অনেকেই। 5 তারিখের পরও অনেকজনের আসছে, তারা আসলে আইসা কোনো লোকজন এখানে পায় না। এখানে একটা নেম প্লেট লাগানো ছিল, স্থান পরিবর্তন, এরপরে সেটাও ওরা তুলে নিয়ে গেছে। দক্ষিণ সিটির 3 নম্বর ওয়ার্ডের অফিস ছিল কাউন্সিলরের নিজ বাড়িতে, এখন পড়ে আছে শুধু এক সাইনবোর্ড। কয়েকটি ওয়ার্ডের নাগরিক সেবা দেয়া হচ্ছে সিটি কর্পোরেশনের একটি আঞ্চলিক অফিস থেকে। 2টা ওয়ার্ড পার হইয়া মানুষ এখানে নাগরিক সেবা নেওয়ার জন্য যেতে হচ্ছে। আমরা বসার ওষুধ পাচ্ছি না, এই এলাকায় দেয় না। এখন যৌথ কমিশনারের কার্যক্রম নিয়ে গেছে, এখন এখানের সেবাও নাই। আঞ্চলিক অফিসগুলোতে জন্ম, মৃত্যু, ওয়ারিশ বা চারিত্রিক সনদ পেতে এত বিলম্ব হচ্ছে কেন? জনপ্রতিনিধিরা তাদেরকে চিনতে বিধায় তাৎক্ষণিকভাবে একটা নাগরিক সনদ, একটা ওয়ারিশ সনদ দিতে পারত। আমরা তো সকল জনগণকে তো সবাইকে তো আমরা চিনি না, যার কারণে আমাদেরকে তাদেরকে পরিচয় জেনে একটা সনদ দিতে একটু সময় লাগে। অবৈধ স্থাপনা উচ্ছেদেও পড়তে হচ্ছে জটিলতায়। এখনও আমরা পুলিশের সাপোর্টটা 100% পাচ্ছি না। দ্বিতীয়ত হলো জনগণের ভিতরেও একটা উচ্ছৃঙ্খলতা ভাব রয়েছে, যেটাকে আমাদের মাথায় নিয়ে এখন উচ্ছেদগুলো করতে হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে নতুন 2টি বিশেষজ্ঞ কমিটি করেছে 2 সিটি কর্পোরেশন। উড়ন্ত মশা মারতে কোথাও ফগিং হচ্ছে, কোথাও খবরই নেই। এডিসের লার্ভা ধ্বংসে সকালের লার্ভিসাইডিং তো চোখেই পড়ে না। ফ্লাইওভারগুলোতে ঝাড়ু পড়ছে না বহুদিন, অলিগলি রাস্তায় পড়ে থাকছে আবর্জনা। পরিচ্ছন্নতা কর্মীদের দেখা মিলছে দিনে একবার। মানে ব্যানের অভাব, মানে যতটুক কুলাইতেছে অতটুক লুয়ে যাইতেছে আর কি। 2 সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীদের জবাব, জনপ্রতিনিধিদের কাজ এখন তারাই করছেন, তাই দেখভালে ঘাটতি থেকেই যায়। আমাদের ওয়ার্ড কাউন্সিলর যেখানে অফিস ছিল সেখানে আমাদের ওয়ার্ডের সচিবরা বসতেছে। সচিব না থাকলে আমরা আমাদের অন্য কোনো কর্মকর্তাদেরকে বসিয়ে সেই সেবাটা আমরা দেওয়ার চেষ্টা করছি। যারা অফিসার এখন কাজ করছে তারা তো আর ওইভাবে জনপ্রতিনিধি নয়, সুতরাং এই শর্টকামিজ তো থাকবেই, বাট ধীরে ধীরে তারাও লোকালিটিতে অ্যাকুয়েন্টেড হচ্ছে। সব মিলিয়ে কোনো রকম কাজ চালিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশনগুলো। নগরবাসীর ভোগান্তি কমানোর আলাদা কোনো উদ্যোগ চোখেই পড়েনি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। মারা গেছেন সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন। তার প্রতি সম্মান জানিয়ে বন্ধ রাখা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগের সব বিচার কাজ। মোহাম্মদ রুহুল আমিনের নামাজে জানাজা মঙ্গলবার বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে অনুষ্ঠিত হবে। রোববার সকালে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এই তথ্য জানানো হয়েছে। গণসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সর্বোচ্চ আদালতের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে চলমান থাকবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের সব কাজ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ ভোর 4:30 নাগাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন। 2007 সালের 1 মার্চ তিনি দেশের 15তম প্রধান বিচারপতি হিসেবে যোগদান করেন।
2008 সালে অবসরে যান। একসময় উদ্যোক্তা ও কৃষক পর্যায়ে ঋণ দেয়া বরিশাল সমবায় ব্যাংক 23 বছর ধরে বন্ধ। প্রায় 25 কোটি টাকার সম্পত্তি আছে তার। তাতেই চোখ পড়েছে স্বার্থান্বেষী একটি মহলের। সমবায় কর্মকর্তারা বলছেন, ক্ষমতা অপব্যবহার করে জমিতে 3 তলা ভবন নির্মাণের পর ভাড়া দিয়েছে সাবেক ব্যবস্থাপনা কমিটি। সরকার পতনের পর জমিটি ভোগ দখলের দিকে নজর এখন নানা জনের। উদ্যোক্তা ও কৃষক পর্যায়ে ঋণ দেওয়ার লক্ষ্যে 1913 সালে যাত্রা শুরু করে বরিশাল সমবায় ব্যাংক। নগরীর বগুড়া রোডে 36% জমিতে গড়ে ওঠে নিজস্ব ভবন। অনেক ঋণ গ্রহীতার মৃত্যু সহ নানা জটিলতায় 2001 সাল থেকে বন্ধ হয়ে যায় ব্যাংকের কার্যক্রম। এরপর থেকে সম্পত্তি দেখভালের দায়িত্বে আছেন একজন কর্মচারী। তবে থেমে নেই জালিয়াতি। ব্যাংকের জমি নিজের দাবি করে এরই মধ্যে মামলাও করেছেন একজন এসে বলতেছে যে আমি মামলা করছি, এখানে 8% জমি আমার। আর একজন বলতেছে যে আমি এখানে একটা করব, আরেকজন বলতেছে যে করব। এটা মানে এটার মা বাপ নাই বললেই তারা এরকম করতেছে। সমবায় কর্মকর্তারা বলছেন, ব্যাংকের সম্পত্তি অপব্যবহারের শুরুটা হয়েছে আগের ব্যবস্থাপনা কমিটির আমলে। 2016 সাল থেকে 9 বছর কমিটির সভাপতি ছিলেন সাবেক সিটি মেয়র শ্রেণিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। তার আস্থাভাজন আওয়ামী লীগ নেতা নীরব হোসেন টুটুলকে আহ্বায়ক করে গঠন করা হয় ব্যাংকের বিক্রয় ও নির্মাণ তদারকি উপকমিটি। এরপরই ব্যাংকের জমিতে 3 তলা ভবন নির্মাণ করেন টুটুল। এই সংক্রান্ত আমি যখন আমার ফাইলটা দেখতে যাই যে সমবায় ব্যাংকের যে নথিটা আমাদের অফিসে আছে, সেই নথিতে আসলে কোনো পত্র নাই, কোনো কিছুই নাই। যে বিল্ডিংটা কিভাবে হলো, কিভাবে আসলো, কে করলো, কার অনুমতিতে করলো। জায়গাটা নিছে তার কই, চুক্তিপত্র কই নেই। আচ্ছা, এই যে জায়গাটা নিছে তাহলে মিটিংটা কই? মিটিংও মনে হয় সেরকম ডিসিশন আছে, মিটিংও ডিসিশন নেই। বুঝছেন, মানে অব্যবস্থাপনা। প্রায় 69 লাখ টাকা অগ্রিম নিয়ে মাসে 40,000 টাকায় 3000 বর্গ ফুটের ভবনটি ভাড়া দিয়েছেন টুটুল। ভারতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। টুটুল মামাই ইনভেস্ট করছে, সব সেই করছে, তারই রাইটস আছে, অন্য কেউ রাইটস নেই। পরে কই হ্যাগো যে পাস করা, হ্যাগো তো অগত দেশেলে না, ওরা তো আর চালায় নাই। ও কাজ দিয়ে আমি লিখিত নিয়ে গেছি। এটা আমরা যারা প্রকৃত সমবায়ী তাদের জন্য খুবই দুঃখজনক। এখন আমাদের সমবায় জমি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। অতি দ্রুত আমাদের এই সমবায় সম্পত্তি আমাদের সমবায়ীদের মধ্যে বুঝিয়ে দেওয়া হোক। বর্তমানে ওটা অ্যাডহক কমিটি চলতেছে, পরবর্তীতে নির্বাচিত কমিটি আসলে আমরা এই বিষয়টা আইনগতভাবে সব দিকগুলো ভালোভাবে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এসব অনিয়মের সাথে সমবায়ের তৎকালীন ও বর্তমান কিছু কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে প্রশাসনে লিখিত দিয়েছেন কয়েকজন সমবায়ী। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। চিকিৎসায় অবহেলার অভিযোগে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজনরা। বন্ধ করে দেওয়া হয়েছে জনসন রোডের যান চলাচল। এ বিষয়ে আমরা সরাসরি জনসন রোডে নিম্ন আদালত পাড়ার ঠিক বিপরীতে যে এলাকাটি, সেখানে যাচ্ছে আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী আছেন সেখানে। এখনকার পরিস্থিতি একটু জানতে চাই ঐশী, এবং আমরা যতদূর জানতে পেরেছি যে একটি কলেজের শিক্ষার্থী তিনি মারা গেছেন, তো কলেজ শিক্ষার্থীরা এখানে নিশ্চয়ই এসেছেন। কি অবস্থা এখনকার? এখন মূলত কলেজ শিক্ষার্থীরা এখানে আছেন, যারা এখানে অবস্থান নিয়েছেন সবাই শিক্ষার্থী। এবং এখন যেমনটি দেখতে পাচ্ছেন, আমি রয়েছি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের সামনে। সেখানে নারী শিক্ষার্থীদের উপস্থিতি তো রয়েছেই এবং বিপুল পরিমাণ শিক্ষার্থী রয়েছে। আসলে যেমনটি আমরা জানতে পেরেছি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে, ডিএম এখানে গত সোমবার এখানে একটি শিক্ষার্থীকে ভর্তি করা হয় এবং বলা হয়েছে যে তার আসলে ডেঙ্গু আক্রান্ত ছিল সেই শিক্ষার্থী, এবং পরবর্তীতে অভিজিৎ হাওলাদার নামে ডিএমআরসি কলেজের সেই শিক্ষার্থী মারা যায়। এখানকার শিক্ষার্থী যারা আছেন তারা অভিযোগ করছেন যে ভুল চিকিৎসার কারণে তিনি মারা গিয়েছেন, এবং এরপর আসলে স্বজনদের কাছ থেকে অনৈতিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ টাকা দাবি করে এবং সেই সঙ্গে বিভিন্ন ভুল তথ্য দেয় তার মৃত্যু সংক্রান্ত বিষয় নিয়ে। এবং এরপর
পরে আসলে বুধবার এখানে শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন এবং তাদের দাবি শান্তিপূর্ণ সমাবেশ করেছিলেন তারা। তবে পরবর্তীতে কিছু ভাড়াটে গন্ডার মাধ্যমে তাদের উপর আক্রমণ করা হয় এবং তারই প্রতিবাদে তারা আজকে অবস্থান নিয়েছেন। সেনাবাহিনী কিছুক্ষণ আগে এসেছিল এবং পুলিশের এখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করেছে। তবে এখন পর্যন্ত বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সুমাইয়া ঐশী জানাচ্ছিলেন পুরান ঢাকা থেকে। ফিলিস্তিনের গাজায় অব্যাহত ইসরায়েলি বাহিনীর বর্বরতা, 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 38 ফিলিস্তিনির। নুসেইরাত শরণার্থী শিবিরে একটি মসজিদ লক্ষ্য করে ছোড়া হয় বোমা, মুহূর্তেই গুড়িয়ে যায় ভবনটি। শনিবার আসরের নামাজের কিছুক্ষণ পর এই হামলা হয়। সৌভাগ্যক্রমে কিছুক্ষণ আগে মসজিদ ছেড়ে বেরিয়ে যান মুসল্লিরা, তাই বড় ধরনের প্রাণহানি হয়নি পাশের ভবনে। ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। কামাল আদওয়ান হাসপাতালে চালানো হামলায় 2 জনের মৃত্যু হয়েছে। মধ্য গাজায় ইসরায়েলি অভিযানে 6 জনের প্রাণ গেছে। সব মিলিয়ে 2 দিনে শতাধিক প্রাণহানি দেখল গাজাবাসী। 1 বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে উপত্যকায় 44,000-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। লেবাননেও চলছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। শনিবার হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 33 জনের, আহত আরও 66-র। বৈরুতে বোমা বর্ষণে ধ্বংস হয়েছে 8 তলা একটি ভবন, প্রাণহানি হয়েছে অন্তত 20 জনের। পূর্ব লেবাননে হামলায় মৃত্যু হয়েছে 13 জনের, আহত আরও বেশ কয়েকজন। পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। শনিবার রাতে ইসরায়েলি টার্গেটে 34 দফা হামলা চালিয়েছে গোষ্ঠীটি। লেবাননের দক্ষিণে ইহুদি সেনাদের অবস্থান লক্ষ্য করে চালিয়েছে হামলা, ধ্বংস করেছে একটি মার্কাভা ট্যাঙ্ক। বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে এখন গোটা পশ্চিম তীর দখলের পায়তারা করছে কট্টরপন্থী ইসরায়েলি দখলদাররা। অঞ্চলটির বেশ কিছু এলাকা তেল আবিবের নিয়ন্ত্রণে থাকলেও দেশটির সার্বভৌমত্বের অংশ নয় সেগুলো। আন্তর্জাতিক আইনেও অবৈধ এই দখলদারিত্ব। ট্রাম্প প্রশাসনের সহযোগিতায় এই অবৈধ দখলদারিত্বকেই বৈধ করার স্বপ্ন দেখছে উগ্রপন্থী ইসরায়েলিরা। ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই দখলদারিত্বের থাবায় পশ্চিম তীর। গাজায় চলমান আগ্রাসন শুরুর পরও চলছে সে ধারা। নেতানিয়াহু সরকারের মদদে অঞ্চলটিতে অবৈধ বসতি স্থাপনের রেকর্ড গড়েছে ইসরায়েলিরা। পশ্চিম তীরকে কেন্দ্র করে স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেন ফিলিস্তিনিরা, অথচ এই এলাকা পুরোপুরি দখল করে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পায়তারা করছে অবৈধ দখলদাররা। ইসরায়েলের পরীক্ষিত বন্ধু হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর তাদের এই উচ্চাকাঙ্ক্ষা আরও বেড়েছে। ট্রাম্পের আগের শাসনামলে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে সেখানে মার্কিন দূতাবাস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। নতুন প্রশাসনে একের পর এক কট্টর ইসরায়েলপন্থীকে দায়িত্ব দিয়ে ট্রাম্প এবারও বুঝিয়ে দিয়েছেন তার কাছে ইসরায়েলিদের স্বার্থ সবার আগে। নতুন মার্কিন প্রশাসনের অনেকেই আমাদের এখানে এসেছেন, আমাদের সাথে প্রার্থনা করেছেন। তারা বাইবেলের তাৎপর্য বোঝেন, তারা জানেন ইসরায়েলের জন্য এই ভূমি কতটা গুরুত্বপূর্ণ। আমেরিকান প্রশাসন, জাতিসংঘ এবং অন্যরা এটা উপলব্ধি করতে পারবে যে জুডিয়া ও সামারিয়া পর্যন্ত ইসরায়েলকে প্রসারিত করার অধিকার আমাদের আছে। এখানে আমাদের সার্বভৌমত্ব নিশ্চিত করা দরকার। প্রজন্মের পর প্রজন্ম ধরে পশ্চিম তীরে আরব মুসলিমদের বসবাস, অথচ অঞ্চলটিতে ইহুদিদের জন্য ঈশ্বরের নির্ধারিত ভূমি দাবি করে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। আন্তর্জাতিক আইন অনুযায়ী বেশিরভাগ দেশই তাদের পদক্ষেপকে অবৈধ মনে করে, এমনকি মৌখিকভাবে হলেও বিভিন্ন সময় সতর্ক করেছে মার্কিন প্রশাসনও। তবে বরাবরই সেসবকে তোয়াক্কা করেনি ইসরায়েল। এমনকি জাতিসংঘের অধিবেশন সহ বিভিন্ন সম্মেলনে পশ্চিম তীরকে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে তৈরি মানচিত্র প্রদর্শন করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজেদের অংশ দাবি করলেও পশ্চিম তীরে এখনও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেনি ইসরায়েল। কোন এলাকা যখন একটি দেশের সার্বভৌমত্বের অংশ হয় তখন সেখানে বসবাসরত সবাইকে দিতে হয় নাগরিকত্ব। ধারণা করা হয় এ কারণে এই অঞ্চলটিতে এখনও সার্বভৌমত্বের ঘোষণা দেয়নি ইসরায়েল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নানা নাটকীয়তার পর অবশেষে মন রক্ষার চুক্তি হল COP29 সম্মেলনে। জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে বছরে $300 বিলিয়ন দিতে রাজি হয়েছে দূষণকারী ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত দেওয়া হবে এই অর্থ। আজারবাইজানের রাজধানীতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের শেষ মুহূর্তে একমত হন প্রায় 200 দেশের প্রতিনিধি। পরিবেশ বান্ধব অর্থনীতি এবং জলবায়ু সংকটে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সহায়তার অর্থ ব্যয় করবে দরিদ্র দেশগুলো।
বর্তমানে এই তহবিলের বছরে $100 বিলিয়ন জমা দেয় ধনী দেশগুলো। দর্শক, এই ছিল আমাদের দুপুরে বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।